আমি শ্রাবণী ব্যানার্জি। আর আমি রামেশ্বর চক্রবর্তী। আমাদের আজকের এই আয়োজনটি রাফুসফট স্টুডিও দ্বারা প্রযোজিত। তো রামেশ্বর দা, আজকের এই রাফুসফট পডকাস্টে ফিরে আসাটা আমাদের জন্য একটা অন্যরকম ব্যাপার। আমরা আজকে একটা খুব ইন্টারেস্টিং ডিপ ডাইভ করতে যাচ্ছি। একদম ঠিক বলেছ শ্রাবণী। আসলে মাঝে মাঝে এই পডকাস্টে ফিরে আসাটা আমার কাছে ঠিক যেন এই যুদ্ধের ময়দান থেকে একটু মানসিক বিরতি নেওয়ার মতো মনে হয়। দারুণ বলেছেন। তো আজকের আলোচনার বিষয়বস্তুটা কিন্তু রীতিমতো চাঞ্চল্যকর। আমরা মূলত 2026 সালের ইরান সংঘাতের প্রেক্ষাপট নিয়ে গভীরভাবে আলোচনা করব। হ্যাঁ, আর এই আলোচনার মূল ফোকাসটা হবে কিভাবে ওই সস্তা প্রযুক্তির অস্ত্র আর ভৌগোলিক কৌশল আধুনিক যুদ্ধের পুরো হিসাব নিকাশটাই পাল্টে দিচ্ছে। তো প্রযুক্তি কিভাবে যুদ্ধের ময়দানে ওই ডেভিড আর গোলায়াথের রূপকথাটা ফিরিয়ে এনেছে সেটা দিয়ে শুরু করা যাক। কারণ আমরা তো সাধারণত ভাবি যে যার কাছে যত দামি আর অত্যাধুনিক অস্ত্র আছে, যুদ্ধে তার জয় ততটাই নিশ্চিত, তাই না? সেটাই তো প্রচলিত ধারণা। কিন্তু রাফুস রিপোর্ট অনুযায়ী এই সংঘাতে তো সেই ধারণাটা পুরোপুরি ভেঙে গেছে। এক্স্যাক্টলি। আমার কাছে এই বিষয়টা অনেকটা ওই একটা হাতির কানের কাছে মশার সার্বক্ষণিক গুঞ্জনের মতো লাগে। যেটা বিশাল একটা হাতিটিকে আক্ষরিক অর্থেই পাগল করে তোলে। দারুণ একটা উপমা দিয়েছ। সামরিক পরিভাষায় এই যে বিষয়টা, এটাকে আসলে অসম যুদ্ধ বা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বলা হয়। তুমি যদি ইরানের ওই শাহেদ 136 বা এই জাতীয় ড্রোনগুলোর দিকে তাকাও, দেখবে এগুলোর দাম মাত্র ওই 20 থেকে 80,000 ডলারের মতো। এগুলো তৈরিতে কোনো অত্যাধুনিক উপাদান লাগে না। আচ্ছা, খুব সস্তা উপাদান দিয়ে তৈরি। হ্যাঁ, খুব সাধারণ ফাইবার গ্লাস বা ধরো বাণিজ্যিক জিপিএস মডিউল আর স্কুটারের মতো সাধারণ ইঞ্জিন দিয়ে এগুলো বানানো হয়। কিন্তু এগুলোকে আকাশে ধ্বংস করতে তো আমেরিকা বা ইসরায়েল ওই প্যাট্রিয়ট বা থার্ড মিসাইল ইন্টারসেপ্টর ব্যবহার করছে, যেগুলোর প্রতিটির দাম তো মিলিয়ন ডলারের উপরে, তাই না? ঠিক ধরেছ। আর এখানেই তৈরি হচ্ছে একটা বড় খটকা। রাফুসফট রিপোর্ট অনুযায়ী একটা নির্দিষ্ট হামলায় ইরান হয়তো সব মিলিয়ে 80 থেকে 100 মিলিয়ন ডলার খরচ করছে। আচ্ছা। কিন্তু সেই ড্রোন আর মিসাইলের ঝাঁক ঠেকাতে গিয়ে মিত্রবাহিনীর খরচ হয়ে যাচ্ছে প্রায় $1 বিলিয়ন। বাপরে, $1 বিলিয়ন! আক্রমণ করার চেয়ে আক্রমণ ঠেকানোর খরচ বহুগুণ বেশি। এক্স্যাক্টলি। সামরিক ভাষায় একে বলা হয় কস্ট এক্সচেঞ্জ রেশিও। দীর্ঘমেয়াদে এটা যে কোনো পরাশক্তির অর্থনীতির জন্য একটা বিরাট মাথা ব্যথা। কারণ অনন্তকাল ধরে ওই $20,000 মশা মারতে $2 মিলিয়ন কামান দাগা তো সম্ভব নয়। একদমই তাই। তো আমেরিকা নিশ্চয়ই হাত গুটিয়ে বসেনি? তারা এই অর্থনৈতিক ঘাটতি মেটাতে কোনো পাল্টা কৌশল নিচ্ছে না? নিচ্ছে তো। এই সমস্যার সমাধানে আমেরিকা এখন লেজার প্রযুক্তির দিকে ঝুঁকছে। তারা হেলিওস নামের একটা লেজার সিস্টেম ব্যবহার করছে। ওহ, হেলিওস? এটার বিশেষত্ব কি আসলে? এটার সবচেয়ে বড় সুবিধা হলো এর প্রতি শটের খরচ মাত্র কয়েক সেন্ট, আর এতে আনলিমিটেড অ্যামো বা গুলি থাকে। কারণ এটা তো মূলত আলোর গতিতে কাজ করা একটা লেজার রশ্মি, যা ড্রোনের বডি পুড়িয়ে দেয়। একটু থামাই রামেশ্বর দা। লেজার অস্ত্র শুনতে তো অনেকটা ওই সায়েন্স ফিকশন সিনেমার মতো লাগছে। এর নিশ্চয়ই কিছু সীমাবদ্ধতা আছে, তাই না? হ্যাঁ, তা তো আছেই। আবহাওয়া খারাপ থাকলে বা আকাশে মেঘ, ধুলোঝড় থাকলে লেজার ঠিকমতো কাজ করে না, রশ্মিগুলো বিচ্ছুরিত হয়ে যায়। রাইট। তাহলে উপায়? এই সীমাবদ্ধতা কাটাতেই তারা কয়ট 3NK নামের পুনরায় ব্যবহারযোগ্য ইন্টারসেপ্টর নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানো? কি? আমেরিকা নিজেই এখন ওই শাহেদের অনুকরণে লুকাস নামের একটা খুব সস্তা ড্রোন তৈরি করেছে। চুরিবিদ্যা মহাবিদ্যা আর কি। তারা বুঝতে পেরেছে যে সস্তা ড্রোনের খেলায় টিকতে হলে তাদেরও ওই একই পথে হাঁটতে হবে। একদম ঠিক। কিন্তু রামেশ্বরদা, আকাশপথের এই আকাশ ছোঁয়া খরচের ব্যাপারটা তো বুঝলাম। আমার একটা খুব সাধারণ প্রশ্ন মাথায় আসছে। পরাশক্তিরা সরাসরি স্থলপথে আক্রমণ করে ড্রোনের কারখানাগুলো ধ্বংস করে দিচ্ছে না কেন? এই জায়গাটাতেই আসে ভৌগোলিক কৌশলের ব্যাপারটা। যুদ্ধ বিশেষজ্ঞদের মতে ইরানের ভূগোলই আসলে তাদের সবচেয়ে বড় বর্ম। ইরানের ভূখণ্ড তো একরকম প্রাকৃতিক দুর্গের মতো, তাই না? সেখানে স্থল অভিযান চালানো কি আদৌ বাস্তবসম্মত? একদমই না। দেশটির পশ্চিম সীমান্তে রয়েছে ওই বিশাল জাগ্রস পর্বতমালা আর উত্তরে অ্যালবর্জ পর্বতমালা।
ওই সংকীর্ণ উপত্যকা বা পাহাড়ি পথে যে কোনো যান্ত্রিক বাহিনীর চলাচল করা প্রায় অসম্ভব। মানে চাইলেই শত শত ট্যাঙ্ক নিয়ে ঢুকে পড়া যাবে না, কারণ পাহাড়ি পথে ট্যাঙ্ক ঢুকলে তো গেরিলা অ্যাম্বুশের শিকার হতে হবে সহজেই। এক্স্যাক্টলি। শুধু পাহাড় নয়, এর সাথে আবার দাস্তি কাভির আর দাস্তি লুতের মতো বিশাল মরুভূমিও আছে। একটা বিশাল সেনাবাহিনীর জন্য এই চরম ভাবাপন্ন মরুভূমিতে সাপ্লাই চেন বজায় রাখা এক দুঃস্বপ্ন। ও বাবা! হিসাব করে দেখা গেছে এমন একটা দেশে সফলভাবে স্থল অভিযান চালাতে গেলে প্রায় 10 লাখ সেনার প্রয়োজন হবে। 10 লাখ? এটা তো লজিস্টিক্যালি এক প্রকার অসম্ভব একটা ব্যাপার। তাহলে কি তারা শুধু ওই প্রকৃতির ওপর নির্ভর করেই বসে আছে? না না, একদমই না। এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। তাদের গ্রাউন্ড ফোর্সের একটা নিজস্ব কৌশল আছে, যাকে বলা হয় মোজাইক ডিফেন্স ডক্ট্রিন। মোজাইক ডিফেন্স এটা আবার কি? এটা হলো এমন এক বিকেন্দ্রীভূত কৌশল যেখানে ইরানের 31টি প্রদেশ সম্পূর্ণ স্বাধীন সামরিক জোন হিসেবে কাজ করে। আচ্ছা, তার মানে যদি কোনো কারণে ওই তেহরানের কেন্দ্রীয় কমান্ড ধ্বংসও হয়ে যায় বা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলেও যুদ্ধ থামবে না? ঠিক তাই। আইআরজিসি আর বাসিজ মিলিশিয়ারা আগে থেকেই জানে তাদের কি করতে হবে। তারা ওই স্থানীয় কমান্ডারদের নেতৃত্বে স্বাধীনভাবে গেরিলা যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম। ও, বুঝতে পেরেছি। মানে সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে এই যুদ্ধ চালানোর কৌশলটাই তাদের নিজেদের মাটিতে অপ্রতিরোধ্য করে তোলে। একদম। কিন্তু স্থলপথে এত দুর্ভেদ্য হলেও ইরান তো আর নিজেদের সীমানার মধ্যে হাত গুটিয়ে বসে নেই। তারা তো নিজেদের সীমানার বাইরেও প্রভাব বিস্তার করছে, তাই না? হ্যাঁ, এটা তাদের আরেকটা বড় চাল। রাফুসফট রিপোর্ট অনুযায়ী তারা সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধে না গিয়ে একটা অনুভূমিক সম্প্রসারণ বা হরাইজন্টাল এসকেলেশনের পথ বেছে নিয়েছে। মানে আমি দেখেছি যে তারা শুধু আমেরিকা বা ইসরায়েলেই হামলা করছে না, বরং কুয়েত, বাহরাইন বা সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোতেও হামলা চালাচ্ছে। ঠিক, এমনকি ইরাকের এরবিলে অবস্থিত বিভিন্ন মার্কিন ঘাঁটিগুলোতেও তারা আক্রমণ করেছে। সেটাই তো জানতে চাইছি, সরাসরি শত্রুর সাথে ফয়সালা না করে এই প্রতিবেশী দেশগুলোতে হামলার আসলে উদ্দেশ্যটা কি? সামরিক ভাষায় এটাকে বলা হয় ডিটারেন্স বাই পানিশমেন্ট বা নিবৃত্তিকরণ। ইরান খুব ভালো করেই জানে আমেরিকার সাথে সরাসরি যুদ্ধে গেলে তাদের ক্ষতি হবে ভয়াবহ। তাই তারা এই উপসাগরীয় আরব দেশগুলোকে একটা খুব স্পষ্ট বার্তা দিচ্ছে। বার্তাটা কি এমন যে তোমরা যদি মার্কিন সামরিক ঘাঁটি নিজেদের দেশে রাখো বা আকাশসীমা ব্যবহার করতে দাও, তাহলে তোমাদেরও চরম মূল্য চোকাতে হবে? এক্স্যাক্টলি। ওই দেশগুলোর অর্থনীতি তো মূলত তেল রপ্তানি আর দুবাইয়ের মতো শহরগুলোতে বিদেশি বিনিয়োগের উপর নির্ভরশীল। রাইট। একটা ছোট ড্রোন হামলাও তো তাদের পুরো অর্থনৈতিক স্থিতিশীলতায় ধস নামিয়ে দিতে পারে। একদম। এটা মূলত মিত্রদের মনে ভয় ঢুকিয়ে দিয়ে আমেরিকাকে ওই অঞ্চলে একঘরে করে ফেলার একটা দারুণ মনস্তাত্ত্বিক কৌশল। এই মনস্তাত্ত্বিক চাপের পর আন্তর্জাতিক সম্প্রদায় কিভাবে সাড়া দিচ্ছে সেটা বোঝাও খুব জরুরি, কারণ যুদ্ধটা তো এখন আর মোটেও দ্বিপাক্ষিক নেই। হ্যাঁ, এটা এখন একটা জটিল আন্তর্জাতিক সমীকরণের রূপ নিয়েছে। তুমি দেখো, সাইপ্রাসের আক্রোতরিতে থাকা ব্রিটিশ সামরিক ঘাঁটি থেকে যুক্তরাজ্যের যুদ্ধবিমানগুলো ইরানি ড্রোন আটকাতে সরাসরি সাহায্য করছে। আচ্ছা, আর ন্যাটো বা অন্যান্য দেশ? ন্যাটো এবং তুরস্ক তাদের আকাশসীমায় ইরানি মিসাইল প্রতিহত করছে। ইউরোপীয় নৌবাহিনীও ভূমধ্যসাগরে তাদের টহল বাড়িয়েছে। তাহলে তো সবাই একসাথেই কাজ করছে। এখানে জটিলতার কি আছে? জটিলতাটা সামরিক নয় শ্রাবণী, এটা রাজনৈতিক আর অর্থনৈতিক। সামরিক সহযোগিতা থাকলেও উপসাগরীয় দেশগুলো, মানে ধরো সৌদি আরব, কাতার বা ওমানের মতো দেশগুলো কিন্তু আমেরিকাকে খুব কড়া ভাষায় সতর্ক করেছে। ও আচ্ছা, তার মানে তারা চায় না এই যুদ্ধ দীর্ঘায়িত হোক। ঠিক, কারণ এই যুদ্ধ যদি হরমুজ প্রণালী পর্যন্ত ছড়িয়ে পড়ে, তাহলে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজার আর অর্থনীতিতে এমন ধস নামবে যা সামলানো মুশকিল। তারা চায় না তাদের অঞ্চল কোনো পরাশক্তির রণক্ষেত্রে পরিণত হোক। পুরো ব্যাপারটা দেখে তো মনে হচ্ছে গন্তব্য না জেনেই একটা লম্বা সফরে বেরিয়ে পড়ার মতো অবস্থা। মার্কিন প্রশাসনের আসলে মূল লক্ষ্য কি এখানে? খুব সুন্দর একটা পয়েন্ট তুলেছ। এই প্রশ্নটা খোদ মার্কিন যুক্তরাষ্ট্রেতেই এখন সবচেয়ে বড় বিতর্কের বিষয়। এখানে একটা কথা বলে রাখি, উৎসগুলোতে থাকা নিরপেক্ষ বিশ্লেষকদের মতে বা রাফুসফট রিপোর্টে যেমনটা বলা হয়েছে, আমরা শুধু সেটাই তুলে ধরছি, কোনো রাজনৈতিক পক্ষ নিচ্ছি না। হ্যাঁ, অবশ্যই।
তো রিপোর্ট অনুযায়ী প্রশাসনের ভেতরে কি কোনো ধোঁয়াশা আছে? প্রচুর ধোঁয়াশা। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই যুদ্ধের কারণ সম্পর্কে এক এক সময় এক এক রকম ব্যাখ্যা দিয়েছে। কখনো তারা বলেছে আসন্ন হুমকি ঠেকাতে এই হামলা, আবার কখনো তো ওই ইরানের প্রাকৃতিক সম্পদ নিয়ন্ত্রণ করার বা সরকার পতন মানে রেজিম চেঞ্জের কথাও শোনা গেছে। এক্স্যাক্টলি। এই পরস্পর বিরোধী ব্যাখ্যার কারণেই যুদ্ধ বিশেষজ্ঞদের মনে প্রশ্ন জেগেছে যে আসলেই তাদের কোনো সুনির্দিষ্ট লক্ষ্য আছে কিনা। আর খরচের দিকটাও তো দেখতে হবে। আমি তো শুনলাম ইতিমধ্যে নাকি $5 বিলিয়ন খরচ হয়ে গেছে। হ্যাঁ, আর এখানেই ট্রাম্প প্রশাসনের একটা বড় ভুলের কথা বিশেষজ্ঞরা উল্লেখ করেন। জানো, ইউক্রেন কিন্তু তাদের অত্যন্ত কার্যকর আর সস্তা স্টিং ইন্টারসেপ্টর দিয়ে আমেরিকাকে সাহায্য করার প্রস্তাব দিয়েছিল। তারপর আমেরিকা কি সেটা নেয়নি? না, ট্রাম্প প্রশাসন সেটা প্রত্যাখ্যান করে বলেছিল যে আমাদের কাছে বিশ্বের সেরা ড্রোন রয়েছে, অথচ বাস্তবে তাদের $1 মিলিয়ন মিসাইলগুলো ফুরিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। আর আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা এই যুদ্ধকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে দেখছেন। অনেকেই একে সাম্রাজ্যবাদের নবরূপ বলেও আখ্যা দিচ্ছেন। এই মিশন ক্রিপ বা লক্ষ্যের প্রসারণটাই বোধহয় সবচেয়ে ভয়ের। যুদ্ধ বছরের পর বছর চলতে থাকে। তো রামেশ্বরদা, এত সব সামরিক আর রাজনৈতিক উত্তেজনার মাঝে সবচেয়ে বড় যে প্রশ্নটি বারবার ঘুরে ফিরে আসে, আমি এবার সেই প্রসঙ্গে আসতে চাই। হ্যাঁ, বলো, কোন প্রশ্নটা? সবাই তো পারমাণবিক হামলার কথা বলে ভয় পায়, সাধারণ মানুষের মনেও এই নিয়ে প্রচুর আতঙ্ক। কিন্তু ইরানের কি আসলেই পারমাণবিক অস্ত্র বা নিউক্লিয়ার বোমা আছে? এই বিষয়টা নিয়ে প্রচুর ধোঁয়াশা আর ভুল ধারণা আছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা মানে IAEA এবং যুদ্ধ বিশেষজ্ঞদের মতে বর্তমানে ইরানের কোনো সুগঠিত বা সক্রিয় পারমাণবিক অস্ত্র কর্মসূচি নেই। আচ্ছা, তার মানে তারা এখনো বোমা তৈরি করেনি? না, আসলে 2003 সালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি পারমাণবিক অস্ত্র তৈরি আর ব্যবহারের বিরুদ্ধে একটি ধর্মীয় ফতোয়া বা চূড়ান্ত নিষেধাজ্ঞা জারি করেছিলেন। কিন্তু তারা তো প্রতিনিয়ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে বলে খবর আসে। তাহলে সেটা কেন? সাধারণ বিদ্যুৎ কেন্দ্রের জন্য তো 3 থেকে 5% সমৃদ্ধকরণই যথেষ্ট। খুব ভালো প্রশ্ন। ইরান মূলত নিউক্লিয়ার হেজিং কৌশল অবলম্বন করছে। মানে তারা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় প্রযুক্তি বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা অর্জন করে রাখছে, কিন্তু চূড়ান্তভাবে বোমাটি তৈরি করছে না। ও আচ্ছা, মানে বিষয়টা কি এমন যে ধরুন কেক বানানোর সব উপকরণ যেমন ময়দা, ডিম, মাখন টেবিলে একদম নিখুঁত মাপে সাজানো আছে, কিন্তু কেকটা এখনো ওভেনে দেওয়া হয়নি? হ্যাঁ, দারুণ উপমা দিয়েছ। হ্যাঁ, ঠিক তাই। তারা সক্ষমতার একদম দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, আর এটাই হলো তাদের মূল শক্তি বা ডেটারেন্স। কিন্তু তাদের কাছে যদি সক্ষমতা থাকেও তারা কেন সেটা ব্যবহার করবে না? কারণ যুদ্ধ বিশেষজ্ঞদের মতে ইরানের পক্ষে কোনো পারমাণবিক হামলা চালানোর সম্ভাবনা প্রায় শূন্য। আন্তর্জাতিক রাজনীতিতে রেশনাল অ্যাক্টর বলে একটা কথা আছে। আচ্ছা, তারা খুব ভালো করেই জানে এমন ধ্বংসাত্মক কিছু করলে আন্তর্জাতিক মহলের ফলাফল হবে ভয়াবহ। নিশ্চিতভাবে ইরানের বর্তমান শাসন ব্যবস্থার সম্পূর্ণ পতন ঘটবে। কোনো সরকারই তো আত্মহত্যা করতে চায় না, তাই না? একদম যুক্তিসঙ্গত কথা। অস্তিত্ব টিকিয়ে রাখাই তো সবার মূল লক্ষ্য। আজকের এই গভীর আলোচনা থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম। হ্যাঁ, আর আলোচনা শেষে আমি শ্রোতাদের জন্য একটা ভাবনার বিষয় ছেড়ে দিতে চাই। হ্যাঁ, অবশ্যই। রামেশ্বরদা, বলুন। আধুনিক বিশ্ব ব্যবস্থায় আমরা এতদিন জেনে এসেছি যে সামরিক শ্রেষ্ঠত্ব মানেই হলো অত্যাধুনিক প্রযুক্তি আর $1 বিলিয়ন বাজেট। কিন্তু যদি $1 মিলিয়ন আধুনিক মিসাইলের বদলে মাত্র $20,000 প্লাস্টিকের ড্রোন দিয়ে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়া যায়, তবে ভবিষ্যতে সুপার পাওয়ার বা পরাশক্তি বলতে আমরা আসলে কি বুঝব? প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব নাকি সস্তা অস্ত্রের নিখুঁত ব্যবহার? কোনটি ভবিষ্যৎ পৃথিবীর ভাগ্য নির্ধারণ করবে? সত্যি, এটা গভীরভাবে ভাবার মতো একটা বিষয়। মানে পরাশক্তির সংজ্ঞাই হয়তো এবার পাল্টে যাবে। গাণিতিক হিসাবে সেই নিখুঁত এক্স-রে মেশিনের মতোই আধুনিক যুদ্ধ আমাদের চেনা ছকগুলো ভেঙে দিচ্ছে। একদমই তাই। তো আজকের এই এপিসোডটি আপনাদের কাছে নিয়ে এসেছে রাফুসফট সফটওয়্যার টেকনোলজি। This is রামেশ্বর চক্রবর্তী and Shravani Banerjee from রাফুসফট পডকাস্ট সাইনিং অফ। মানে রাফুসফট পডকাস্ট থেকে রামেশ্বর চক্রবর্তী এবং শ্রাবণী ব্যানার্জি আজ এখানেই বিদায় নিচ্ছি। আগামী কোনো গভীর আলোচনায় আবার কথা হবে।